পাকিস্তান থেকে বাংলাদেশ কেন বিভক্ত হইল আমি কিছু বলি। তারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক ব্যবহার করছে। এই দুর্ব্যবহারটা তারা এইভাবে করছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের গ্রামের এই মেয়েটার বাড়ির একটা মেয়েকে গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব করতে পারছে না বাড়িতে, আমরা কাপড় দিয়ে বেড দিয়া পাহাড়ের বাচ্চা প্রসব হয়েছে। এখন প্রজন্মকে জানা উচিত এই দিনারপুর, এই ঐতিহ্যবাহী দিনারপুর, এই দিনারপুর থেকে নবীগঞ্জের মুক্তিযোদ্ধা কন্ট্রোল করছি আমরা। দিনারপুরে প্রতিটা পাতা মুক্তিযোদ্ধা। পাঞ্জাবি খেপ করার পর এই গ্রামে কোনো মানুষ থাকতে পারতো না। আগুন জ্বালাইছে, মেয়ে লোক পাশে হয়ে নিয়ে গেছে। আমার বাড়ি 2 বার আগুন দিচ্ছে। আমরা দিনারপুর সর্বপ্রথম পাঞ্জাবি আজ 27 তারিখ, সর্বপ্রথম 27শে মার্চ পাঞ্জাবি সকালে আইসে আইয়া যার বাড়ি গেছে, মানে যারা মুক্তিযোদ্ধা, এক কথায় মুক্তিযোদ্ধারাও, মানে এক কথায় যারা আছে সবাই তারা শত্রু, বাইকবার যেখানেই গেছে তার বাড়িতে আগুন দিছে। আমার এলাকাতে এমন একজন লোক ছিল, ওনার নাম হলো দেওয়ান মাহবুব সাদি। এই সাদি আমাদের জন্য অনেক কিছু করছেন, সংগঠিত করছেন, করার পরে আমরা উদ্বৃত্ত হইয়া মুক্তিযুদ্ধ গেছি এবং মুক্তিযুদ্ধ করছি, যে স্বাধীন করছি। আজ আপনারা সামনে বসে আমরা ওই যে আমরা বাচ্চা আছি বুনার যুদ্ধে সবাই যারা যুবক আছে সবাই চিন্তা করছে যুদ্ধ দরকার। আমার বাবা 300 টাকা দিয়েছিলেন আমার সাথে যাওয়ার সময়। তখন তো আমি আমার বাবার একমাত্র হিসেবে দিয়েছিলাম। রাজাঘাট 11 তারিখ যেন তারা ওই একটা মিটিং করছে, শান্তি কমিটি নিয়ে। এইটার গুরু দায়িত্ব ছিল ইসমাইল মৌলানা। শান্তি কমিটি তারা সংগ্রহ করা বা কিভাবে দিক নির্দেশন পাঞ্জাবি কিভাবে চলতো। প্রত্যেক গ্রামে একজন করে ছিল, যেমন গাবদের গ্রামে ডাক্তার আব্দুল্লাহ চৌধুরী চাচা, তার শান্তি কমিটির মেম্বার আসলাম, মারা গেছে। যেমন এখানে গদনাইপুর আছিল আমরা প্রাক্তন চেয়ারম্যান রাজাঘাট হিসাব, তাই সবচেয়ে বড়। এবং 11 তারিখ কিন্তু তাই কেন মারা গেছেন। আমরা যখন যুদ্ধ যেতাম পয়লা 50 জনের দেখা রইল, আমরা একজন মুক্তিযোদ্ধা যথেষ্ট। আর যদি পাঞ্জাবি হয় আমরা একজন মুক্তিযোদ্ধা, একজন পাঞ্জাবি যথেষ্ট। আচ্ছা, ওখান একটা ঘটনা কই, যেমন আমরা একটা জকিগঞ্জ একটা টান আছে, জকিগঞ্জ নাম শুনছো? জকিগঞ্জে সাগলে 8টা জায়গার নাম আছে। সাগলেতে আমরা সম্মুখ যুদ্ধ করছি পাকিস্তানের সাথে। আমাদের সাদি ভাই 12 যে আসছিল, সাদি ভাই পরে যে স্থান আসছিল, সাদি ভাই অ্যাসিস্ট্যান্ট, সেই যুদ্ধে মারা গেছে। তার লাশটা আনতে পারিনি, তার লাশ আনতে গিয়া আরো 5 জন মুক্তিযোদ্ধা মারা গেছে। যুদ্ধে কিন্তু একটা ট্রেনিং এর প্রথম কারণই ছিল যুদ্ধে আগে নিজে বাঁচো এবং পড়ারে, নিজে বাঁচো তারপরে পড়ারে মারো। এই হলো যুদ্ধের মূল শিক্ষা। গুলিমায় যাই কি জায়গা থাকতাম না আমরা, কেন আমাদের হাতিয়ারগুলা খুব কমজোরি ছিল, আর ওদের হাতিয়ারগুলা বড় বড় হাতিয়ার ছিল। এই হাতিয়ারের সামনে আমরা টিকে থাকার কোনো উপায় ছিল না। তখন এই গেরিলা যুদ্ধ আমরা আরম্ভ করি, অ্যাম্বুশ করি, রেকি করিয়া অ্যাম্বুশ করিয়া পথের মাঝে মাইন ফাটাইয়া বসে থাকছি। আইসে কিবা দিছি, মাইনে উঠে গেছে। রাস্তা দিয়ে বেশি যাওয়া আসা করতো, আমরা এই রাস্তাতে অ্যাম্বুশ করতাম। আমরা ফাঁদ বাচ্চা বসে থাকতাম। অ্যাম্বুশ করা হইল ফাঁদ বাচ্চা বসে থাকতাম। যখন পাঞ্জাবিরা যাইতো তখন আমাদের এই আক্রমণ, যখন আমাদের কমান্ডার কইব না অ্যাকশন ফায়ার, তখন ফায়ার করলি আমরা মানে এম্বুশের মধ্যে একটা জিনিস আমি যোগ করতাম তাই না, ফিনিশিং হইলে তো বাদ গেছি একটা জিনিস। যখন তারা রাস্তা পায় যারা সোজা যায়, আমরা কোনো সামনাসামনি তারা করতাম না। যখন রাস্তার দ্বারা ফাঁদ বাচ্চা বইলে তো তারা একজন মানুষ চাচা এটা হয়েছে না কথাটা আমি ফাঁদ বাচ্চা বইলা তখন কিন্তু রাস্তার মধ্যে যেমন এদিকে পাঞ্জাবি যাইতেছে, চাচা বেড়া নাই ফাঁদ বাচ্চা আপনি বলছেন, কিন্তু পাঞ্জাবি তো এক সুদাভাবে যাইতেছে। তখন যদি আমরা যখন এই রাস্তা দিয়ে আইতেছে পাঞ্জাবি, তখন ধরুন একটা সোনার সেন আমি রাস্তার মধ্যে ফেলা রাখলাম। আমরা যেখানে ফাঁদ পাচ্ছি এখানে একটা সোনার সেন ফেলা রাখলাম। যখন পাঞ্জাবিরা যাইতেছে তখন হঠাৎ যদি সোনার সেনটা দেখে তখন 3-4 জন পাঞ্জাবি কেন, আমরা যদি এম্বুশ লাগিয়ে আমি সোজা গুলি করি সোজা যাইব, সোনার সেনটা পালাই বা অথবা কোনো সুন্দরী মেয়ে ছবি পাঠিয়ে রাখাম, দেখলে এটা দল হইতো দিনে ভাত পাচ্ছি।
শেখ সাহেবের ভাষণের পর আমরা যারা বাংলাদেশের মানুষ, সব মানুষই কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, সব মানুষই চাইছে যে বাংলাদেশ স্বাধীন হোক। তো 7 মাসের ভাষণের পর আমরা 17 তারিখ আমরা যে থানাটা আছে, এই থানাত একজন ওসি খুব সাংঘাতিক খারাপ মানুষ আছিল, তার নাম মালিক ভুইয়া, আর একজন সিও ডেভ আর কি, মানে ডেভেলপমেন্ট সিও, যা ওখানে ইউনো হয়, তার নাম দবিরুদ্দিন, ও খুব খারাপ ছিল। কিন্তু এই খারাপ অবস্থায় আমরা যা প্রাণের ঝুঁকি নিয়ে আমি আর একজন রূপ বর্তমান চেয়ারম্যান তারে নিয়ে পাকিস্তানি ফ্ল্যাগ জ্বালাইয়া ডাক বাংলার সামনে বাংলাদেশি ফ্ল্যাগ আমরা তুলে আসি। এটা ডিসেম্বরের 17 মাসের 17 তারিখ। তারপরে আমরা এপ্রিল মাসে 3 তারিখ আমরা দিনারপুর প্রথম পাঞ্জাবি আয়। তো পাঞ্জাবি আয়া অ্যাটাক করছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, জ্বালাইছে, পুরাইছে। আমরা এখন চিন্তা করছি দেশে থাকা যাইতো না, আমরা তো ইন্ডিয়া যাওয়ার দরকার। আমরা যে যারা গেছিলাম ঠিক আছে, কিন্তু আমি যে সময় ট্রেনিং সেন্টারও আমি পয়লা ওই প্লাটুন কমান্ডার আসলাম। পয়লা তারা আমার চিন্তা না কেউ, আস্তে আস্তে মানে ট্রেনিং শেষে আবার আমরা শিলং আছে, শিলংয়ে নিয়ে আমাদের পাঠাইছি টেকেরঘাট। তো টেকেরঘাট আইয়া আমি কোম্পানি কমান্ডারের টুয়াইসি আসলাম প্রথম, পরে কোম্পানি কমান্ডারের দায়িত্ব হয়েছে। তো যখন তো আমরা যুদ্ধ যাইতাম, তো যুদ্ধকালীন সময় আমাদের পয়লা যে অপারেশনটা, একটা অপারেশন করার লেগে দিছে, একটা ক্যাম্প, এটা বাইবনা গণিগঞ্জ, এখানে 10 জন রাখার আছে, আর 17 জন না কজন পাঞ্জাবি আছে, মালয়েশিয়া, মানে এই পুরা আর্মি না, তারা মালয়েশিয়া বাহিনী আর কি, আর্মি ওই তারা, মানে আমরা রাখান ট্রেনিং প্রাপ্ত। আর এর মাঝে একজন সুবেদার আছে তারা, কারণ আমরা আগেই তো তারা খোঁজ দিছি যে এই ক্যাম্পটার কিটা আছে। তো এখানে যে আওয়ান আমরা 4টা নৌকা আইছি, মানুষ আমরা আইছি 25 জন। কিন্তু আমরা এই কেন যাওয়ার আগেই পাঞ্জাবি এক বাড়ি থেকে বলিস, পাঞ্জাবি সি বাড়ি বইয়া কিতা করতে জানো নি, এরা তো বাঙালি, একজন জয়খলের সত্তার মিয়া করে একজন দালাল আছিল, হে লই আইছে তারারে। তো বইয়া হের ব্রেন কিন্তু পাকিস্তানের ব্রেন থেকে আরো খারাপ। হ্যাঁ, তারা এক বাড়ি যে বাড়িতে বসে, ও বাড়ি একজন আজি সাহেব। তো ওই যে আজি সাহেব একটা ডেঙ্গি নাও লইয়া বর্দি আমরা নাও দাঁড়াইছি। তো ওই যারা হিপারে সেন্ট্রি যেহেতু আসিল, হেরা কিন্তু হিপারে গেছে না, তারা ওবা কিতাবা তুমি এমনি নাও লইয়াও, এটা তো জিগাইছে। হবা তোমরা যে আইয়া এনে ফাঁক বাই দিলে, আর মুক্তি বাহিনী আইলে তো আমরা বাড়ি করে খাই, আর তোমরা ভাইয়া অত কষ্ট করে আইছো, রে বা, আর এখানেও বই দিছো, আইও ঠিক আছে, আচ্ছা ফাঁক বাই দিছো রে বা, তোমরা মেজর সাহেব লইয়া আমার বাড়িতে চাইলা নুন পানি খাই, চা খাই আই পানি, এমন মূলায়ন ভাবে কথাটা কইতেছে যে আর কোনো উপায় নাই। কিন্তু তবুও আমরা কিন্তু একটু এক্সপার্ট তার আছে, এক্সপার্ট না হইলে গুরু দায়িত্বটা আমার কাছে দিল না। যখন তারা এই কথাটা কইছে, তখন আমার ওই মেজর হইতে কিন্তু আমার খানটা বাইছে, এবং তখন আমার চোখ পড়ছে এই আজি সাহেবের দিকে। তা আমি কইছি বা আমরা তো খুব টায়ার্ড, আমরা পরে যাই, মনে করেন খাইয়া হইয়া এখান তো আসি, আর রাত থেকে আমরা এখানে কেটা করবো। তো এই কথা হওয়ার পরে কিন্তু আজি সাহেব কেটা করছো, নৌকাটা তার নির্দেশই আছিল যে তুমি যদি তারা না আনতে পারো, নৌকা সোজা নিও না, সোজা যাইবা অন্যদিকে, অপোজিট সাইডে চলে যাইবা, এদিকে আর নৌকা নিয়ে আসছো না, আর আমরা তারারে নৌকা দিকে ধরবো। তো এই পারে যে বাচ্চা কাচ্চা আছে, ছোট একটা বাচ্চা 4-5 বছরের, সে বাচ্চাটা 5-5 বছর না 6-7 বছর এই ধরনের বয়স আর কি, মানে পুরা ও আসতে হবে পাঞ্জাবি, আর ও পাঞ্জাবি হইতে পাঞ্জাবি রাগ উঠে গেছি, আর ও ফারে ফেলাইছে গুলি করে। হ্যাঁ, যে গুলি হচ্ছে ফারও কিন্তু ওই যে আমরা মাঝি আছিল, মাঝিরা কিন্তু ফাঁকও আছিল, আর এর সাথে আমরা 7 জন মুক্তিযোদ্ধা এই ফাঁকর সাথে শরিক আছিল। পাঞ্জাবি যখন হয়েছে, কিন্তু আমার ওখানে চোখ পড়ছে, এবং আমি নৌকা থেকে জাম দিছি। জাম দেওয়ার সময় আমার হাতে একটা এলএমজি, নৌকা থেকে জাম দিছি যে আমরা কিন্তু হাফ প্যান্ট পরানো থাকতো, আর উপরের লঙ্গি থাকতো। তো জাম দিছি, নৌকা যে দাঁড় আছে না, দাঁড় বাইতে পারি আমরা রাখি। তো প্রতি নৌকাতে দাঁড়ের এমনি একটা সিস্টেম আছে, একটা উষা থাকে। তো উষাটা জায়গাত আমি যখন জাম দিছি, উষাটা জায়গাত এমনি পড়ে গেছে গিয়ে আমার লঙ্গিটা উঠে। এই অবস্থায় কিন্তু, এখানে পড়ার অবস্থায় কিন্তু আমি যদি গুলি না করি, তারা আমরা নৌকাটাকে উঠে দিব। তখন আমি এই পজিশনেই এলএমজি দিয়ে ব্রাশ মারলে তারা আর নৌকা থাকবে না, তারা এখান থেকে পজিশন নিছে, যুদ্ধ আরম্ভ হয়েছে। তো যুদ্ধ আরম্ভ হওয়ার সময় আমরা ওখান যে আমরা নৌকা থন 8 জনের মধ্যে আমার কাছে ওই যে এলএমজিটা লইছি, এটা শেষ। এই যে একটা গুলি, মানে এটার মাঝে 28টা গুলি আছিল, টান দিছি 28টা গুলি শেষ, এটা বডির থাকি আরো বাদ অনগুলাগুলি আরম্ভ হয়েছে। আমরা যে যারা আছি অস্ত্র বলতে, আমরা যে 6 জনে 6টা এসএলআর নিছে,
একটা SLR 18টা করে গুলি থাকে, আর কোনো গুলি কেউ নিতে পারছে না। আমরা যেখানে আছি তার চতুর্দিকে সাগর, আমরা যে বাড়িটা আছি চতুর্দিকে কিন্তু পানি, বাহিরেও যে বাড়িটা আছে চতুর্দিকে পানি, মাঝখানেও 2 জায়গায় যুদ্ধ হইতেছে। তো যুদ্ধ কিন্তু আমরা আরো সে যে ফাল দিছি এই সময় তার গলাত ওই যে SLR যে আছে SLR এর ম্যাগজিন আছিল, ম্যাগজিনে প্রতি ম্যাগজিনে 18টা করে গুলি আছিল, 7টা ম্যাগজিন আছিল তার গলাত। ও 7টা সে মন্টু সিং আইয়া, তার কাছে তো কোনো আতিয়ার নাই, মন্টু সিং আইয়া ও লাস্টারে টুহরাইয়া তার ম্যাগজিন বার করছে আর গুলি আরম্ভ করছে। তো গুলি আরম্ভ অলরেডি আরো 2 জন জখম হয়েছে। আর এই যুদ্ধ চলা অবস্থায় আরো 2 জন জখম হয়েছে আমরা। আর তারা পাকিস্তানি, তো আমরা হেরা যুদ্ধ করে হেরা, তো আমরা আর কোনো কিতা নাই, হেরার দিকে আমার আর কোনো হিসাব নিকাশ নাই। আমরা গুলি করি আর তারা গুলি করি, গুলি হইতে এটা খানুন ফাটি আর কি, মানে আমরা তো অত অভ্যস্ত, মানে বিরাট শূন্য নাই বা আমরা অত পারদর্শী নাই এবং জীবনের প্রথম যুদ্ধ। কারণ তারা গুলি শোনার পরে আমার কিন্তু মানে কলিজা কাঁপছে, কাঁপলেও কিতাকে জানেননি আমি অগ্রসর হওয়াই লাগবো, আমরা বাঁচতে হবো। তো গুলি যখন আমরা শেষ হয়ে গেছে কি, তো কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়তো এই ছেলেটারে ডাক দিলাম আমি, ওবা তুমি এক কাম, এই যে নৌকা গেলে কিন্তু আমার গুলিও মরতে পারে তারার গুলিও মরতে পারে, তাহলে নৌকা যেতে হইব, এখান থেকে গুলি আনতে হইব এবং আতির আনতে হইব। কিন্তু নৌকা গেলে পরে 2 দাগে কিন্তু গুলি মরতে পারে। তো এর নাম বজগলে কইলাম বা তুমি আমি যাই, তুমি এর গুরু দায়ী, মানে তুমি ডিফেন্সে থাকো। আর তুমি কিতা করো, তুমি ফিসে দিয়ে দাঁড়াই থাকবাই, যদি পাঞ্জাবি ফিসে দিওয়ায় বা রেজাকার ফিসে দিয়ায় তখন তুমি ওখানে গুলি করবা, যদি না পারো তোমার গুলি কিন্তু শেষের 10টা কিতা করবে না, শেষের 10টা জমা রাখবাই খেললে কি যে পাঞ্জাবি যখন আমরা দৌড়াইব আমরা গুলি হইরা মাইরা তুমি মরি দিবাই। ওখান ফিরত যাওয়ার পরে তো আমি একটা শক্তিশালী হইলাম না, আর আমরা স্থান এখন কিন্তু 2 জন জখম হয়ে গেছে কি, আর বাকি তো পালিয়ে গেছি, আমরা মুক্তি পাইনি। যাও আমরা যুদ্ধ করার পরে 4টা সাড়ে 4টার দিকে বৃষ্টি আইছে, তো বৃষ্টি আইলে পাঞ্জাবিরা দৌড়ায়, তারা বাইজা গেছি কিন্তু আমরা হইতাম পারি না, তারা আমরা এখান থেকে বাইজা গেছি আমরা এটা হইতাম পারি না। তো আমি চিন্তা করলাম কিটা জানি যে এখন তো সন্ধ্যা হইতেছে, এইদিকে লাশও, তো হঠাৎ দেখি এটা পাঞ্জাবি গেছে, ওই দিক থেকে একটা নৌকা আইতেছে, ওবা পাঞ্জাবি গেছে কি এখান থেকে আমরা দেখি একটা নৌকা লইতেছে, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করতাম পারি না। নৌকার গুরু দায়িত্ব কিন্তু তাকে পিছের খারালিটা আছে, তা আমি খারালিটা যখন আমাদের এনসের ভিতরে আইসে আমি খারালিটা ফালাইছি গুলি হইয়া খারালিটা ফালানির পরে সামনেটা আমি পাবলিক করে পড়ে গেছি কি, যুদ্ধ বন্ধ হয়ে গেছে শেষ, তখন আমরা বোঝা গেল যে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা সব হাতিয়ার ইনো রয়েছে ওই খালের মাঝে রয়েছে। আমরা কয়েকটা হাতিয়ার লইয়া লাশ লইয়া এখান থেকে ব্যাগ করে বাটি ফাড়া, তো ওই টেকের ঘাট থেকে নৌকা লইয়া 11টা নৌকা লইয়া 7 দিনে আইয়া এখানে পৌঁছা নভেম্বর মাস হয় ওই এখানে আইসি, এখান থেকে যুদ্ধ করছি। এখানে যাইয়া আসতাম না, এটা ঠান্ডা, আমার আগের তো জানা আছে দিনাজপুর সম্বন্ধে, বা এটা আমার বাড়ি কুনানো থাকলে নিরাপদ, এদিকে রাস্তা আওয়ারও গেলে নিরাপদ, এমনি আওয়ারও যদি পাঞ্জাবি আয় তা ভাড়া আইলে নিরাপদ, ফারও যদি পাঞ্জাবি আয় আওয়ারও যদি পাঞ্জাবি আয় পূর্বে আওয়ারও গেলে নিরাপদ, মানে সব জায়গাতে আমার চিন্তার অসুবিধা নাই, সেগুলো ডিরেকশনও দেওয়ান লাগে না। এইভাবেই আমার মানে এখান থেকে থাকিয়া সব যুদ্ধ পরিকল্পনা কইরা যুদ্ধ কইরা আইজ স্বাধীন হয়েছে আর কি। ধরুন এই যুদ্ধ নবীগঞ্জ করছি, বাইনাসুম করছি, এরপরে এই তো এরা সবাই আসিল, এরাও তো দিনাজপুর এই যে ফুলটা, এটা ফুল আছে না, যেটা বাঁশের একটা সাঁকু আছে, এটার নাম সাঁকু। তো ওই আমরা যেদিন প্রথম আমরা এই নবীগঞ্জ যুদ্ধকর্ম এই পরিকল্পনা এনেছি ডিসেম্বরের 2 তারিখ, তো পরিকল্পনা নেওয়ার পর একটা যুদ্ধ করতে হইলে একটা রেখীকরণ লাগে, তো রেখি করতে হইলে লোক পাঠানি আর কি, বিশ্বস্ত লোক, তো এই লোক আমরা পাঠাইছি, মুক্তিযোদ্ধার পক্ষেই আছিল, তার নাম কবির মিয়া। কবির মিয়া আমার আগেই কিন্তু কবির মিয়া তারা হইয়া গেছে যে আমরা এখন আইতেছি যুদ্ধ ঘাট। আমরা যে যুদ্ধ ঘাট আইছি রাত 2টার সময়, কিন্তু ওই রাস্তাটা দিয়ে কিন্তু রাতে 2টার সময় দিকে আইছি। আমরা আসলে ছিল এই রাস্তা দিয়ে আমরা এখানে গিয়ে থানায় অ্যাটাক করবো, কিন্তু এখানেও আবার সাথে এখানে 2টা ব্যাংকার আছিল, ব্যাংকারটা ওই যে বিল্ডিং এর সাথে আর কি 2টা ব্যাংকার আছিল,
তো ওই ব্যাংকারে কিন্তু পাঞ্জাবি আগে রেডি হয়ে বলছে, ব্যাংকারের সামনে যখন 3 বছরের ভিতরে যখন আসে আমরা, তখন একটা গুলি হচ্ছে। তো গুলিটা এমনভাবে হয়েছে যে আমার সাথে একটা ছেলে, তারা পজিশনে আছে, কিন্তু আমরা কিন্তু যুদ্ধ যখন করি আগে এবং পজিশন সামনে আমি যাই, কিন্তু আমি ফাঁসে দেওয়ার আগেই আমার সাথে আর কি দেখা যায় আওয়াজ, আর গুলির আওয়াজ। তো গুলিটা যখন পড়ছে, গুলিটা আওয়াজ হয়েছে এই মাত্র কেন মানে ওই ছেলেটার পজিশনে আছে নাকি, তো গুলিটা এইভাবে লাগিয়ে তার মাথা খুলি, মানে তখন গ্যারাজ দিয়ে উঠছে। গ্যারাজ দিয়ে উঠার পরে আমার চিন্তা হইলো যে এটা কি বিষয়টা কিটা, তো ওইদিকে মারা গেছে। আমার চিন্তা হয়েছে যে এখন আমি তো কেন মানে ভিতরে পড়ে গেছি। তাহলে তারা আমি সিগন্যাল দিলাম যে তোমরা একটু ব্যাক করো, ওই যে তারা এই যে 2 জায়গা আছে তারা সিগন্যাল দিলাম যে তোমরা একটু এখান থেকে সরো। কথাটা হওয়ার পরে তারা মানে আস্তে আস্তে ব্যাক করতেছে। যারা নবীগঞ্জের রাস্তার ধরে 10 জন রাখিয়েছিলাম, এই 10 জন, আর শেরপুরের রাস্তায় এই 10 জন রাখিয়েছিলাম, এই 10 জন, এরা আস্তে আস্তে ব্যাক করে। আর আমরা এরা যারা আমার সাথে আছি যে 20 জনের মাঝে একজন মারা গেল, আর 2 জন গুলিবিদ্ধ হইল। গুলিবিদ্ধ অবস্থায় একজন পাবলিক আছে, এই পাবলিক আমরা যুদ্ধ দেখতে আইছি, তার নাম সোনু মিয়া। কিন্তু সে তো জানে আমরা কোন জায়গাতে আছি, তো এই কারণে আমরা সোনু মিয়ার প্রতি খুব, সোনু মিয়ায় মানে পাঞ্জাবিরা আরো খবর দিব, তাইলে আমরা জীবন নিরাপত্তা থাকতো না। তো আমি আমার যা সহযোদ্ধা আছে তারা আমি নির্দেশ দিলাম যে ব্যাক করো, আর আমি পজিশন নিয়ে মানে একটা LMG আছিল, LMG ব্রাশ করার মোলা ব্রাশ করছি, ব্রাশে তারা পাঞ্জাবি মানে তার যখন প্রোটেকশন পাইছে তখন কিন্তু সামনে যাইতে পারতেছে না। এই রাস্তাটা তখন কিন্তু ছোট আছিল, এখানে ব্যাংকার আমরা ঠিক ডুবো এখানে মানে আইলের নিচে পজিশনে আছিল, এবং গুলিটা তার এই জায়গা লাগছে, তখন মারা গেছে। আর ফটিক আছিল একটু এই দিকে, ফটিকের এই জায়গাটা মানে একটা মুক্তিযোদ্ধার নাম ফটিক, তার এই জায়গাটা গুলি লাগছে আহত। আর একটা নাম আইয়ুব আলী, সে ওই দিকে আছে। আমরা কাছাকাছি প্রায় 2 হাত 3 হাতের ভিতরে আমরা কিন্তু ডিস্টেন্সটা দেখাতে তখন আমি দাঁড়াই গেছি। আমার তখন মনে হয়েছে যখন ডুবো মরছে তখন আমি দাঁড়াইল অবস্থায় এই জায়গায়, কারণ আমরা তো এইদিকে যাইবো গিয়া ওই থানাটা উঠবো, এরপরে আমরা যুদ্ধ হইতো। কিন্তু যখন দেখি যে ডুবো বা আহত গেছি আমরা তখন কোনো উপায় নাই। তো এই জায়গা থেকে আমি এখানে একটা পজিশন নিছি, না তারা কইছে তোমরা ব্যাক করো, ওই পজিশনটাই তারা ব্যাক করছে। আমি তারা গুলি করার পর তারা আস্তে আস্তে ব্যাক করছে আর কি। ব্যাক করতে করতে ওই জায়গাতে আমরা শেষ পর্যন্ত ওই রোবলটাকে দইরা এই আবার পরের দিন এখানে আসার আগে আমরা এই যে সভাপতি আছে যোদ্ধারা, তারা যেটা করছে বাইরে গেছে তো নবীগঞ্জ, এই জিনারপুর যে একজনের হারুন মিয়া নাম, তো এই দিনই কিন্তু মাহবুব রব সাহ দিছে টান বাহিনী লইয়া জিনারপুর আইসুন। এটা রাত্রে জিনারপুর আওয়ার পরে এই মাহবুব রব সাহ কাছে গিয়া হয়েছে হারুনে যে বা আমরা রশিদ বেড়ে তো ধরে লইছে, আরো সবাইকে মারি লইছে। তখন যারা ধরা আছে তারা সুটানির অবস্থা, তারা কিন্তু আসলে একটা খবর দিছে। তখন সাদি ভাই বলছেন এই দিন ও দুপুরে আমি যাই ওখানে, তখন কিন্তু আমরা যাই যেন ফস্তাম পাচ্ছি না। তো সাদি ভাই আরো কিছু মুক্তিযোদ্ধা লইয়া সরগাঁও একটা জায়গা, গ্রামের জায়গা আর কি, ওখানে আইসুন 3-10টায় আয়া গুলি খসেন। যে গুলির মাঝে গুলি খরা হয়েছে, গুলির মাঝে একটা ছেলে আর কি গুলি বিদ্ধ হয়েছে। তো তারা ভয় পাইছে, আবার ভয় পাই তারা এখান থেকে ব্যাক করছে, আবার গুলি বিনিময়ের পরে ভাই ঘন্টাখানেক গুলি হওয়ার পরে ওই তারা ব্যাক করছে। এবং তারা তো খানি টানি খাওয়ার কোনো ব্যবস্থা, ঘন্টাখানি কিন্তু সরকার গুলাগুলি হয়েছে। আর এরা তো পজিশন তারা ঠিক আছে, ঠিক থাকা অবস্থায় তারা কোনো অসুবিধা হয়েছে না। তারা একজন আহত হওয়ার পরে তাইও ব্যাক করছে, ব্যাক করিয়া দিনাজপুর গেছেন। এখন যে ছেলেটা যেন ধরা খাইছিল সোনু, যে পাবলিক ছেলেটা, ওখান মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হে, এবং সবচাইতে বেশি বাচ্চা সে পাইতেছে, এবং দেখা 3টা বাড়ি পাইছে। সাধারণ পাবলিক যে আমরা এই তো সবচেয়ে দুঃখ, আমরা ইসলাম মরতাম, পাবলিক হয়ে গুলি খাইয়া হে হয়েছে সবচেয়ে বিরাট মুক্তিযোদ্ধা। আমি কেন আইসা ওই দিনে কিনা করছি ওই বাইনে সং বা মিরগঞ্জ এটা মুক্ত করা দরকার, কারণ আমার উদ্দেশ্যে দেখানো যায় সবখানে কিন্তু আমি চাই মুক্ত হোক। আমার জন্য আমরা তো আগে হয়েছিল আমি হলাম পাগলা কুকুরের মতো, এবং আমার তো অবস্থান ইন্ডিয়ার নাই বেশি, কারণ অবস্থান নাই, আমি যে আরেকটা পার্টির মানুষ। এই কারণে আমার অবস্থান বা আমি সবসময় চিন্তা করছি যেখান থেকে দেশের মানুষ, আমরা কিন্তু খালি এই শক্তিমুক্ত করা না আমরা উদ্দেশ্য। এই যে যারা আছে সাধারণ পাবলিকরা কিন্তু চতুর্দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পয়লা কথা হইল যে পাঞ্জাবে তারা যন্ত্রণা দেয়, 2 নম্বর কথা পুলিশ বাহিনী তারা যন্ত্রণা দেয়, 3 নম্বর কথা রাজাহার বাহিনী যন্ত্রণা দেয়, 4 নম্বর আলবদর বাহিনী। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধ ট্রেনিং নিয়া প্রথমেই যখন কোরআন শরীফ দিছিলাম, এ কথা হয়েছে যে দেশের কোনো মানুষের, দেশের জিম্মেদারি, আমরা দেশের কোনো মানুষের
যাতে আমরা ক্ষতি না করি এবং তারা সাহায্য করা, এটা আমরা গুরু দায়িত্ব। এবং মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল এই কারণে যে আমরা এই পরিবার 22 পরিবার আমরা যুদ্ধটা আমরা যেদিকে শোষণ আর শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ আরম্ভ করেছি। এই যে যারা নেতা হল আসুন, নেতারা কিটা করে আজকে আওয়ামী লীগ আছে, এরা কিন্তু যেই দেখবে বিএনপি আইব তারা কিটা করে তারা রোল বদল করে ওই বিএনপি দেয়, তারাই নেতা হইব। আমরা যারা সাধারণ মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছি বা দেশটা সুখী শান্তি করার জন্য চেষ্টা করছি, তারা যেটা করে সবসময় নির্যাতিত। আর এরা ধরুন আজকে এমপি আছে আওয়ামী লীগ এমপি, যেই দেখো বিএনপি আইতেছে ওবা আজকে আমার 50 জন লইয়া দাঁড়াম এটা ফুলের মালা দিয়া বিএনপি আইও বিএনপি আমি ওই এইভাবে এই যে রদ বদলা দেশের শোষণ শাসন, কিন্তু এই 20 পরিবারের লেগে কিন্তু বাংলাদেশের যুদ্ধটা আছে। মা আর এই 20 পরিবার আমরা 20 পরিবারে আমরা শোষণ করে নিতেছে, এই কারণে মুক্তিযুদ্ধের সূচনা। এই যে দেখো আমরা ওই এখানে বলছিলাম যে আমরা এটা নবী থানা, এই থানাতে মানে পাকিস্তানি থাকতো বা পুলিশ থাকতো, এই থানাটাই আমরা আইসা যুদ্ধ করছিলাম। এই থানাটাই স্বাধীন ওই রাস্তাতে এই থানায় আমরা আক্রমণ করছিলাম। এবং যেখানে দুবো মারা গেছিল এই দুবোর সাথে এই না ছিল টান দুর্ব আমার সাথে মারা গেছে, আমার নিকটবর্তী মারা গেছে হে ডাইন পাশে। কিন্তু তারে লইয়া আমি ওখান তো একটা বেতালার পড়ে গেলাম, আমার কাছে গুলিও নাই, কোনো কিছু নাই, ওখানে তারেও আমি নিতাম পারি না। ইটা করতে করতে অনেক অনুমানিক 20-30 মিনিট গেছে। সাথে সাথে আমার সামনে আরো জনে গুলি খাই লিছে ফটিকে গুলি খাওয়ার পরে আমি ফরিয়েছি, আমার কাছে গুলিও নাই। অথবা আমি সেমনে যাইতাম, ওখান খরিদে যাইতাম, রশিদ মেয়া দিছে কমান আমরা পিছনে যাইতাম। ওই আস্তে 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 আমরা অনেক সময় গেছে, গুলাগুলি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে। দুবার লাস্টে এখানে কিন্তু 2 দিন রয়েছে, তো 2 দিন কেউ এটা সইতেছে না। এদিকে তো আবার আমরা তারা থানাতে যাই অ্যাটাক করি, কিন্তু দুবার লাস্টটা এখানে থাকা অবস্থায় 2 দিন কেউ সইছেও না, এটা ফসা গন্ধ আরম্ভ হয়েছে। পরে থানা প্রশাসন তারা হয়েছে এই লাস্টটার এখানে যারা পাকিস্তান বা পাকিস্তানি আর্মি বা যারা আসিল এরা এখানে হয়েছে এই কথাটা যে তোমরা এখানে সাপ মাটি দাও, তো একটু সামান্য গর্ত করে তারা একটা সাপ মাটি দিছে। কিন্তু এই যে দুবো মারা গেল, এই বাংলাদেশের জন্য যে দুবো মারা গেল, দুবোর জন্য আমরা অনেক চেষ্টা করছি যত একটা শহীদ মিনার বা তার একটা নাম ফলক এখানে অন্তত থাকুক। প্রতি বছরই আমরা এই 2 বার সরকারের পক্ষ থেকে বা জনসাধারণের পক্ষ থেকে সম্বোধনা দেয়, মুক্তিযোদ্ধাদের সম্বোধনা দেওয়া হচ্ছে। ওই সময় কিন্তু আমরা প্রতি বছরই তারা এই কথাটা কই যে হবিগঞ্জ সাব ডিভিশনের মধ্যে যুদ্ধে শহীদ মানে তেলেঙ্গা বা রেমা ভারত যুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু এই মানে ভিতরে কেউ কিন্তু কোনো থানায় বা কোনো কিছুতে শহীদ হয়েছে না। আপনার দিন তখন এমপি জন আওয়ামী লীগের এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেব আসলা বা হুমায় বিএনপির এমপি সুজাত মিয়া আসলা, টাইম পাইলে তারা সুজাত মিয়া যদি কোন আমি 1 লক্ষ টাকা আমার পকেট থেকে দিয়ে দিব, কালকে এই দুবার আমার শহীদ মিনার হয়ে যাবে। যখন ডিসেম্বরের 16 তারিখ চলে যায়, আবার 26 মার্চ আসে, মার্চেও সুজাত মিয়া এই কথা বলেন। এখন দেওয়ান ফরিদ গাজী সাহেব আসলেন, দেওয়ান ফরিদ গাজী সাহেব বলা হলো অন্তত পক্ষে এই শহীদের লাশটা একটা ইট দিয়ে দেন। কি বলো, এটা তো আমি স্যাংশন করে দিছি, প্রাইম মিনিস্টারের লোকে বলে দিছি, কালকে এটা শহীদ মিনার হয়ে যাবে। কিন্তু এই যে আমরা এত কষ্ট করে এত কিছু করে যে আমরা এই একটা মাত্র শহীদের একটা কিছু করতাম পারলাম না, 10টা টাকাও একটা ইট দিয়ে কেউ কিছু করতে পারলো না। মুক্তিযুদ্ধকে জানো 64তম পর্বের কুইজ। নবীগঞ্জ থানার যুদ্ধে কোন মুক্তিযোদ্ধা শহীদ হন? এ ধ্রুব, বি ফটিক, সি সোনু মিয়া, ডি হারুন মিয়া। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 63তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল ট্যাঙ্গাটিলা পাকিস্তানি হেডকোয়ার্টারের তথ্য সংগ্রহ করার জন্য সেক্টর কমান্ডার মীর শওকত কাকে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর এ কাঁকন বিবি। এই পর্বের বিজয়ীরা আলপনা মণ্ডল, শঙ্কর সরকার ও রুমি আক্তার। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমরা একজন মানুষ এখানে সবথেকে মানে দলাল আর কি, ইসমাইল মোনার নাম, তারা আমরা জীবিত দলে কিছু আমাদের কমান্ডে বলা হয়েছে যে কিছু টাকা পুরস্কার পাওয়া যাব। তো উনি কিন্তু
এই 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 স্কুলটা মানে এই দিনাজপুর হাই স্কুল যে ক্যাম্পটা ছিল, এই ক্যাম্পটা অর্থাৎ দিনাজপুর হাই স্কুল ক্যাম্প না, মানে সব জায়গায় কিন্তু ইনি দায়িত্ব আসছিল যেখানে কোথায় কি হবে না হবে। এখানে প্রথম হলো দিনাজপুরে পাঞ্জাবি আসছিল 28 তারিখ, মার্চ মাসে 28 তারিখ। তারা কিন্তু এখানে আওয়ার আগে মানে বুটের আগেই কিন্তু তারা চিন্তা করছে যে এই দেশে একটা সংগ্রাম আসবে। তারা কিন্তু আগেই কিন্তু যেমন বোঝা যায় যে হাসিনারে মারা বা কিন্তু এরা কিন্তু ইন্ডিয়ায় হইতে পারতেছে যে একটা তাদের যে সিকিউরিটি থাকে, প্রত্যেক দেশের একটা সিকিউরিটি আছে, পাকিস্তানি সিকিউরিটিটাও তারা আগেই চিন্তা করছে। এবং এই সংগ্রাম মানে মাস আরম্ভ হওয়ার আগেই তারা প্রতি ইউনিয়নে লোক পাঠাইয়া মানে সব তথ্য তারা নিছে। আর এখানে আইয়া ক্যাম্প প্রথম যেদিন আইছিল পাঞ্জাবি, এদিন কিন্তু এখানে কোনো ক্যাম্প হচ্ছে না, শুধু রাত্রে আসছে আইসা বাড়ি বাড়ি গেছে। তারা নির্দিষ্ট বাড়ি কিন্তু তার কাছে ম্যাপ আসিল, সেটা পাকিস্তানের পক্ষে সেটা বাংলাদেশের পক্ষে, এটা তার কাছে ম্যাপ আসিল, তারা ওই বাড়িতে হানা দিছে। পাঞ্জাবি প্রথম ক্যাম্প করছে এপ্রিল মাসের আগে, কিন্তু এর আগে কিন্তু আপ ডাউন হতো ক্যাম্পটা, প্রথম কিন্তু বানায় না, তারা আপ ডাউন হতো, কিন্তু ক্যাম্প এপ্রিল মাসে বানাইছে। আমার আগে কিন্তু আরেক জায়গায় মুক্তিযোদ্ধা আইছিল, তখন দেশটা এমন ছিল গাছের পাতাটাও পাঞ্জাবির পক্ষে, পাবলিকটাও পক্ষে নাই। তো তার নাম ওয়াহাব আছিল, ওয়াহাবের সাথে মুক্তিযোদ্ধা নিয়ে আইছে। তো মুক্তিযোদ্ধা নিয়ে আসার পরে দিনাজপুর পাড়ায় থাকতো আর কি। তো টাকায় এসে চিন্তা করলো যে দিনাজপুর পাড়া থাকা সম্ভব নাই, আমরা যেভাবে থাকছি হে বেটা তোর দিনাজপুর পাড়ার সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই। তো হে কিতা করলো, দুইজন বাড়ির গাতা খুঁজে এই অস্ত্রটা, দুইজনের বাড়ির গাতা খুঁজে অস্ত্র রাখিয়া এখানে কলা গাছ উপরে দিয়ে রাখছি। এই সময় যারা অস্ত্র ফালে তারা চিন্তা করছে যে আমরা ইন্ডিয়া যাইতাম। তখন তো যাওয়ার অবস্থায় এরা দুইজন ছেলে, তারা কলেজও পড়তো, এই দুইজন ছেলেরে হে কিতা করছে, তারা দুইটা ছেলেরে ধরছে। ধরার পরে এই দুইজন ছেলেরে দইরা তারা এই পুলিশে স্বাধীন করছে কিছু কইরা, দেখছে কিছু মুক্তিযুদ্ধে গন্ধ খানো হাতে টিপা দিলেই বুঝাইতো মুক্তিযুদ্ধ করা। আর মুক্তিযোদ্ধা তো কলিম করতো, এটা আমরা একটা তারা মানে একটা সবাই কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে। তো এরা মুক্তিযোদ্ধা তো লইয়া গেছে। আগে আর্মি হেড কথা ছিল শ্রীমঙ্গল, ইসুফ দৌড়ানি এখানো। তো এরারে পাইয়ে এমন আর্ধেক গুটি গুড়া হয়ে দিছে, গুড়া হয়ে তারা হয়েছে তখন চোখ বান্ধা অবস্থায় আবার দিনাজপুর লই আইছে যে কুনাম তোমরা হাতিয়ার, তারা হয়েছে এখানে ইসুফ দৌড়ানি এত বড় অফিসার, যখন হাতিয়ার মানে গাতা কুদ্দা হাতিয়ারটা দেখছে তখন তারা ফিট হয়ে গেছে কি হয়েছিল ইসুফ দৌড়ানি যে এই হাতিয়ার এখানে আসলে এখন। তো এই হাতিয়ারের সুবাদে এই বাড়িটাও আগুন দিছে, এই বাড়ির যে মালিক যে সাথে উইরা মারি দিয়েছে। কোথায় এই কার কারণে, এই কবিরুদ্দিনের কারণে। এইখানে কিন্তু পাঞ্জাবে এই বিল্ডিংটা কিন্তু এতক্ষণ ছিল, এর বেশি ছিল না। তো ওইখানেও পাঞ্জাবিতে থাকতো, আর এইটা আসলে নির্যাতনের রুম।